नमस्कार। स्टाडी अफ हिस्ट्रीते सबाइके स्वागत। आज आमी मध्य शिक्षा पर्षद अनुमोदित षष्ठ श्रेणीर इतिहास बोइयेर तृतीय अध्यायेर भारतीय उपमहादेशेर प्राचीन इतिहासेर धारा पार्ट 2 जे समस्त उल्लेखयोग्य गुरुत्वपूर्ण प्रश्न उत्तरगुली हय ता तोमादेर काछे आलोचना करब। आमी आगेर क्लासे तोमादेरके पार्ट 1 एर जे सकल गुरुत्वपूर्ण प्रश्नेर उत्तरगुलो हय ता आमी उपस्थापना करेछि। তাই অবশ্যই পার্ট 2 ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখতে তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এইবারে তোমাদের কাছে আলোচনায় আসছি। দেখো, ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ১৫০০ অব্দ। আগের দিন অর্থাৎ পার্ট 1-এ এই অধ্যায় থেকে তোমাদের ২৬টা প্রশ্ন উত্তর দিয়েছি। আজ তোমাদের ২৭ নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে পার্ট 2 পৃষ্ঠা নম্বর ৩৫। ২৭ নম্বর কোশ্চিন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানা লেখো। এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, 5 নাম্বার হিসাবে আসে তোমাদের পরীক্ষায়। প্রথমে এরকম প্যারা করে লিখবে, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতে প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো বা আলোচনা করা হলো। 1 নম্বর, প্রধান নগর। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার নগর পরিকল্পনার দুটি দিক বর্তমান, যেমন প্রত্যেকটি নগর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। শাসক শ্রেণীর লোকেরা দুর্গের অভ্যন্তরে বাস করতেন আর দুর্গের নিচে উপনগরীতে থাকতেন সাধারণ মানুষ। 2 নম্বর পয়েন্ট কী রয়েছে না হচ্ছে রাস্তাঘাট। হরপ্পা সভ্যতা শহরের চারিদিকে প্রশস্ত রাজপথ দ্বারা বেষ্টিত ছিল। রাজপথগুলি পূর্ব পশ্চিমে 3 মিটার থেকে 10 মিটার চওড়াও ছিল এবং সমান্তরালে বিস্তৃত ছিল। উত্তর ও দক্ষিণে চওড়া রাস্তা ছিল। এটা তোমাদের পরীক্ষা 2 নম্বর আসতে পারে যে হরপ্পা রাস্তাঘাট সম্পর্কে লেখো, 2 নম্বরও আসতে পারে। 3 নম্বর পয়েন্ট, বাড়িঘর। হরপ্পার বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। সাধারণত বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এবং খোলা উঠোন, স্নানঘর, কুয়ো, নর্দমা, সিঁড়ির ব্যবস্থা ছিল। 4 নম্বর, জল নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতায় উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল। জল নিকাশের জন্য নর্দমার ব্যবস্থা ছিল। ময়লা ও আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ও ম্যানহোলের ব্যবস্থা ছিল। 5 নম্বর, স্নানাগার। হরপ্পা সভ্যতার লম্বা 180 ফুট ও চওড়া 108 ফুট স্নানাগার দেখা যায়। এই স্নানাগারটি 8 ফুটের একটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। তারপর 6 নম্বর পয়েন্ট, শস্যাগার। খাদ্যশস্য মজুদ রাখার জন্য হরপ্পা সভ্যতায় শস্যাগারের নিদর্শন পাওয়া যায়। ঐতিহাসিক ব্যাসামের পুরো নাম হচ্ছে LM ব্যাসাম লিখলেও হবে, তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঐতিহাসিক ব্যাসাম হরপ্পা সভ্যতার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। এখানে এই ঐতিহাসিক পয়েন্টটা অবশ্যই লিখবে। পৃষ্ঠা নম্বর 36, 28 দাগের কোশ্চিন, হরপ্পার কোথায় একটি জলাধার খোঁজ পাওয়া গিয়েছে না ঢোলাভিয়া নগরের সিটাডেল এলাকায়। তারপরে কোশ্চিন 29 দাগ, টিকা লেখো। মহেঞ্জোদারোর স্নানাগার 2 নম্বর বা 3 নম্বর আসতে পারে। স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনও একটি স্নানাগারের খোঁজ পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে, যেটি লম্বা 180 ফুট ও চওড়া 108 ফুট ছিল। এই জলাধারটি থেকে 8 ফুটের উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। এই জলাশয়টিতে বাইরের জল ঢুকতে পারতো না কিন্তু ভিতরে অতিরিক্ত জল বের হবার ব্যবস্থা ছিল। তাছাড়া জলাশয়ের মধ্যে জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। পৃষ্ঠা 37-30 দাগের কোশ্চিন, হরপ্পা সভ্যতায় কী কী ফসলের চাষ হতো? গম, জব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে, ধান, তুলো, তিল প্রভৃতি হরপ্পায় চাষ হতো। 31 দাগের কোশ্চিন, গুজরাটের কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে? লোথাল ও রংপুরে। 32, কোথায় নাগলের ফলার দাগ দেখা গেছে? রাজস্থানের কালীবঙ্গানে নাগলের ফলার দাগ দেখা গেছে। হরপ্পা সভ্যতার প্রধান গবাদি পশু কি? ষাঁড়। ষাঁড়ের পাশাপাশি ভেড়া ও ছাগলের ব্যবহার হতো। হরপ্পাবাসীর কি কি গবাদি পশুর ব্যবহার জানতো? ষাঁড়, ভেড়া, ছাগল, উট। হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃষ্ঠা নম্বর 38, হরপ্পায় কি কি অলঙ্কারের ব্যবহার হতো? হরপ্পা সভ্যতায় অনেক জায়গায় অনেক সোনা, রূপো, তামা ও হাতির দাঁতের গয়নার ব্যবহার হতো। 37 দাগের কোশ্চিন, হরপ্পা সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? তামা, কাঁসা, ব্রোঞ্জ। 38, লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানতো, ঠিক না ভুল? না ভুল। এবার আমরা আসবো হচ্ছে 39 দাগের কোশ্চিন,
39 দাগের কোশ্চিন দেখো যে হরপ্পার কারিগরি শিল্প সম্পর্কে লেখো, বড় কোশ্চিন হিসেবে আসতে পারে। 5 নাম্বার, হরপ্পা সভ্যতার অন্যতম একটি দিক হলো কারিগরি শিল্প, শিল্পে তা নিম্নে তা আলোচনা করা হলো, নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, পাথর ও ধাতুর ব্যবহার। হরপ্পায় পাথর ও ধাতু দুটোরও ব্যবহার হতো। কারিগরি শিল্পে ধাতুর মধ্যে তামা, কাঁসা ও ব্রোঞ্জের ব্যবহার হতো। তাছাড়া তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি পাওয়া গিয়েছে। মাটি ও ধাতুর বাসনপত্র, পাথরের ছুরি হরপ্পায় ছিল। লোহার ব্যবহার তারা জানতো না। তারপরে চলে আসি মাটির পাত্র। হরপ্পায় মাটির পাত্রগুলো পোড়ানো হতো, এর ফলে তার রং লালচে হতো। কিছু কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো, সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশা করা হতো। এই পাত্রগুলি ছিল খুব পাতলা ও হালকা। মাটি দিয়ে থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র তৈরি করা হতো। তারপরে 3 কাপড় বোনা। হরপ্পা সভ্যতার কাপড় বোনার কারিগরিও ছিল। মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বানানোর নজির পাওয়া গেছে। কাপড়ের মধ্যে সুতোর কাজ করার শিল্প হরপ্পা সভ্যতা দেখা যায়। মহেঞ্জোদারোতে পাওয়া মূর্তি থেকে তার উদাহরণ। 4 ইট বানানো। ইট বানানোর শিল্প এই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কারিগরি সিদ্ধিকের নিদর্শন। কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইটের ব্যবহার 2 দেখা যায়। এইসব ইট ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার হতো। গয়না তৈরি। হরপ্পা সভ্যতায় কারিগরি শিল্পের অন্যতম নমুনা মালার দানা তৈরি। সে কাজে সোনা, তামা, শাঁখ, দামি কম দামি পাথর, হাতির দাঁত প্রভৃতির ব্যবহার হতো। মালা দানার কারখানা হরপ্পায় ছিল। নীলচে, লাপিস লাজুরি পাথরের গয়না সে সময় বানানো হতো। 6 ভাস্কর্য। হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায়। পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্য নজির রয়েছে। একটি ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে। ব্রোঞ্জের তৈরি কয়েকটি পশু মূর্তি হরপ্পায় পাওয়া গিয়েছে। পোড়ামাটির থেকে মূর্তি ছিল ব্যবহারের দিক থেকে অনেক বেশি। নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার হতো। পোড়ামাটির তৈরি বানানোর মূর্তি পাওয়া গিয়েছে। পোড়ামাটির তৈরি বানরের মূর্তি পাওয়া গিয়েছে, এটা রয়েকার হবে, বানরের মূর্তি পাওয়া গিয়েছে। পৃষ্ঠে 39, 40 দাগের কোশ্চিন দেখো, হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর পেয়েছেন। 1 নম্বর, গঠন, খোদাই করা বিষয়বস্তু, গুরুত্ব, এবং পয়েন্ট করে লিখবে। হরপ্পা সভ্যতার পাওয়া সিলমোহরগুলি এক ধরনের নরম পাথর কেটে তৈরি করা হয়েছিল। অধিকাংশ সিলমোহরে একটি উল্টো নকশা খোদাই করা হতো, তাই ভিজে কাদামাটিতে এই সিলমোহরগুলি ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। সিলমোহরগুলি তৈরির পর এক ধরনের সাদা জিনিস মাখিয়ে সেগুলো পোড়ানো হতো। খোদাই করা বিষয়বস্তু না, সিলমোহরগুলিতে নানা লিপি, প্রতীক চিহ্ন, এক শিংওয়ালা কল্পিত প্রাণী, শিংওয়ালা ষাঁড় পাওয়া গিয়েছে। তাছাড়া গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা হতো। গুরুত্ব, হরপ্পা সভ্যতার সিলমোহর থেকে না এই সভ্যতার অর্থনীতি সম্পর্কে নানা দিক জানা যায়। তারপরে চলে আসবো আমরা 41 দাগের কোশ্চিন। হরপ্পা সভ্যতায় 23টা সিলমোহর কোথায় পাওয়া গেছে? না হচ্ছে মেসোপটেমিয়ায়। 42, কোথায় একটি খোদাই করা সিলমোহর পাওয়া গেছে? না হচ্ছে মেসোপটেমিয়ায়। 43 দাগের কোশ্চিন, পৃষ্ঠা নম্বর 40, হরপ্পা সভ্যতার সঙ্গে কোন সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল? মেসোপটেমিয়ায়। 44 দাগের কোশ্চিন, লোথাল কথার অর্থ কী? পরীক্ষা তোমাদের অবশ্যই আসে। লোথাল কথার অর্থ হচ্ছে মৃতের স্থান। 45, হরপ্পার বাণিজ্যে কী কী আমদানি রপ্তানি হতো? হরপ্পার বিদেশ থেকে আমদানি হতো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানি হতো বালি, বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। আমদানি কথার অর্থ কী? আমদানি কথার অর্থ হচ্ছে বাইরের দেশ থেকে হরপ্পায় আসা, আর রপ্তানি হলো হরপ্পা থেকে বাইরের দেশে চলে যাওয়া। পরে কোশ্চিন 46, কোন দেশে হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে? ইরানে। 47, হরপ্পার স্থলপথে জলপথে কিসের দ্বারা ব্যবসা বাণিজ্য চলতো? হরপ্পার জলপথেও ভারী ভারী নৌকা, জাহাজের দ্বারা ব্যবসা বাণিজ্য চলতো। আর স্থলপথে গাধা, উট, বলদের গাড়ি টানা দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো। পৃষ্ঠা 48, মহেঞ্জোদারো সিলমোহরে কিসের ছবি খোদাই করা আছে? নৌকার ছবি। 49, হরপ্পার পালতোলা নৌকার ব্যবহার ছিল সত্য না মিথ্যা? না সত্য। টিকা লেখো, হরপ্পার বাণিজ্য বা হরপ্পার বাণিজ্য সম্পর্কে লেখো। 5 নম্বর কোশ্চেন আসবে বা আসতে পারে। সূচনা, দেশের ভিতরে বা বাইরে হরপ্পার বাণিজ্য চলতো। হরপ্পা সভ্যতার বাণিজ্য, প্রথমে হরপ্পা সভ্যতার বাণিজ্য করলে পয়েন্ট করলে তার নিচে লিখতে হবে জলপথে বাণিজ্য। জলপথে বাণিজ্যকে আবার তোমাকে আলাদা আলাদা করে পয়েন্ট করে ভাগ করে লিখতে হবে। কি জলপথের মধ্যে রয়েছে সমুদ্র পথে সমুদ্র পথ ধরে বাণিজ্য,
অর্থাৎ যে বাণিজ্য সমুদ্র পথ ধরে হয়েছিল। হরপ্পা সভ্যতায় 23টি শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। এই শিলমোহরগুলি থেকে বোঝা যায় যে হরপ্পা মেসোপটেমিয়া উভয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসোপটেমিয়াতে হরপ্পার বণিকরা সম্ভবত বাণিজ্যিক উদ্দেশ্যে স্থায়ীভাবে থাকত। মেসোপটেমিয়ার শিলমোহরে খোদিত লিপি পড়ে জানা যায় যে হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার জলপথ ধরে বাণিজ্য চলত। হরপ্পা সভ্যতার যুগে পারস্য উপসাগরীয় এলাকায় সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 2 নম্বর, নদীপথ ধরে বাণিজ্য। মহেঞ্জোদারোর এক শিলমোহরে খোদাই করা এক নৌকার ছবি মিলেছে। এর থেকে জানা যায় হরপ্পা সভ্যতায় নৌকার ব্যবহার ছিল। আসলে নদীর স্রোত ও আবহাওয়াকে কাজে লাগিয়ে নৌকার সাহায্যে নদীপথ ধরে বাণিজ্য চলত। 3, আমদানি রপ্তানি দ্রব্য। বিদেশ থেকে হরপ্পা সভ্যতার আমদানি করা হতো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি প্রভৃতি। আর হরপ্পা থেকে আমদানি করা হতো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য প্রভৃতি। 2 নম্বর, স্থলপথে বাণিজ্য, অর্থাৎ এগুলো আগেরগুলো জলপথে হলো। জলপথকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি না কি? প্রথম আছে সমুদ্র পথ ধরে, 2 নম্বর আছে নদীপথ ধরে, 3 নম্বর আছে আমদানি রপ্তানি দ্রব্য। আচ্ছা, তারপরে চলে আসি স্থলপথে। ইরানে হরপ্পার শিলমোহর ও এখানকার তুর্কমেনিস্তানে হরপ্পার শিল্প দ্রব্যের খোঁজ মিলেছে। জানা গেছে এই 2 স্থানে স্থলপথ ধরে হরপ্পায় বাণিজ্য চলত। স্থলপথে বাণিজ্যের মাধ্যম ছিল ভারবাহী পশু ও 2 চাকা টানা একটি গাড়ি প্রভৃতি। 51, হরপ্পার ধর্ম সম্পর্কে লেখো। হরপ্পার ধর্ম, অধিবাসীরা মূর্তি, গাছপালা, জীবজন্তু পূজা করত। মূর্তি পূজাকে আমরা পয়েন্ট করে ভাগ করেছি। দেখুন হচ্ছে মাতৃমূর্তি পূজা, যোগী মূর্তি পূজা আর হচ্ছে পশু মূর্তি পূজা, 3টা ভাগ করা আছে। তো দেখে নাও ভালো করে। হরপ্পা সভ্যতা অনেক পোড়ামাটি নারী মূর্তি দেখে মনে হয় তারা দেবদেবীর বা মাতৃদেবীর পূজা করত। মহেঞ্জোদারোর একটি শিলমোহরে যোগাসনে বসা যোগী মূর্তি খোদাই করা আছে। তার চারপাশে বাঘ, সিংহ প্রভৃতি, গন্ডার প্রভৃতির মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি থেকে একে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করেন, আবার অনেকে তাও মানতেন না। পশুমূর্তি হরপ্পা সভ্যতার ষাঁড় এবং এক সিংওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি পাওয়া গেছে বলে মনে করা হয় যে হরপ্পায় পশু মূর্তির পূজা হতো। তাছাড়াও জীবজন্তু, গাছপালা, দেবতার পূজা হতো। অসত্য গাছকে দেবতা হিসেবে মানা হতো। মহেঞ্জোদারোর জলাশয়টি এ সময় ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। তারপরে চলে আসবো আমরা 52 দাগের কোশ্চেন, হরপ্পা সভ্যতার অবনতির পতনের কারণগুলি কী কী? হরপ্পা সভ্যতার বন্যা, খরা, ভূমিকম্প, বৈদেশিক আক্রমণ ছিল হরপ্পা সভ্যতার পতনের কারণ। হরপ্পা সভ্যতা কী কী কারণে অবনতি বা পতন হয়েছিল? এক হচ্ছে বন্যা, খরা, চাষবাস বন্ধ হয়ে গিয়েছিলো, খরার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে গিয়েছিলো, বন্যার ফলে চারিদিক ডুবে গিয়েছিল। ভূমিকম্প হয়ে গিয়েছিলো, ভূমিকম্পের ফলে হরপ্পার যে বিভিন্ন বাড়ি ঘর ছিল এগুলো সব ধ্বংস হয়েছিল। বৈদেশিক আক্রমণ, অর্থাৎ বাইরের দেশের বিভিন্ন শত্রুরা হরপ্পায় আক্রমণ করেছিল, তাই হরপ্পা সভ্যতার পতনের কারণ। আচ্ছা, হরপ্পা লিপি সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, কিন্তু হরপ্পাবাসীদের লিপি পাওয়া গেলেও তা আজ অবধি পড়া যায়নি। শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পা লিপির বৈশিষ্ট্যগুলো দেখো কি বলেছে। এই লিপি ছিল সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। এই লিপিতে বর্ণমালা নেই। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ ডান দিক থেকে এরকম বাম দিকে লিপিটা লেখা হতো। আমরা যেমন কি বাম দিক থেকে এদিকে লিখি, কিন্তু হরপ্পা মানুষরা ডান দিক থেকে বাম দিকে লিখত। 4 দাগ, এই লিপিতে ছোট ছোট চিহ্নগুলির সংখ্যা হয়তো বোঝাতো। অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঠিক আছে, আজ এইখানে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করবে। দিলে তোমাদের ক্লাস 6-এর, 7-এর, 8, 9, 10 সমস্ত ক্লাসের যত ভিডিও আছে তোমরা পরপর পেয়ে যাবে।